প্লিজ এবারের মতো আমায় ছেড়ে দিন। প্রায় 2বার করেছেন, আর পারছি না। মেয়েটির কথায় তার সাথে দৈহিক মিলনরত অবস্থায় থাকা লোকটির মাঝে কোনো প্রকার ভ্রুক্ষেপ দেখা মেলেনি। নিজের কাজ আরো দেহের সর্বোচ্চ শক্তি দিয়ে করার এক পর্যায়ে মেয়েটির মুখে থেকে আবারও বেরিয়ে আসে ব্যথাতুর শব্দ। প্লিজ এবারের মতো রেহাই দিন। মেয়েটির বাকি কথা বাকি থেকে যায়। লোকটি মেয়েটির মুখ চেপে ধরে এক হাত দিয়ে আর রাগী কিন্তু হনি বয়স দ্বারা বলে, তুমি আমার টাকায় কেনা এক রাতের পুত্তা। সো I am hungry for bodily pleasure right now. Don't utter a single word. লোকটি মেয়েটির মুখ আরো শক্ত করে চেপে ধরে কার্য অতিবাহিত করতে থাকে। সারা ঘরে তাদের উঠানামা করার শ্বাস ঘনীভূত হয়ে চার দেয়ালের সংস্পর্শে এসে কানে আরো জোরে টোকা লাগছে। It's coming. Take it, my prostitute. পুরুষটি নিজের মেয়েটির দেহে বিসর্জন দিয়ে ক্লান্ত দেহ নিয়ে মেয়েটির উপর ঢলে পড়ে ধীরে শ্বাস ফেলল। মেয়েটি নিঃশব্দে পড়ে রইল শীতল লিপ্ত আত্মাশূন্য হয়ে। পাশে থাকা গ্লাস থেকে পানি তুলে পুরুষটি ডকডক করে খেয়ে আবার মেয়েটির শরীরের উপর ভর দিয়ে শুয়ে পড়ল। ঘরের বাতাসে একটি তীব্র ভারী নীরবতা জমে উঠল। মেয়েটির চোখ বেয়ে একে একে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। নিয়তির নিষ্ঠুর হাত আজ তাকে ঠিক কোন প্রান্তে এনে দাঁড় করিয়েছে সে নিজেও জানে না। বাবা মায়ের আদরের সন্তান, আজ তাকে জীবন ধারণের তাগিদে যে পথ বেছে নিতে হয়েছে সেটির নাম সমাজ ঘৃণা ভরে উচ্চারণ করে, প্রত্যাবেশ। পুরুষটির ভারী শরীর নিজের উপর রেখে মেয়েটির স্মৃতির ভেতর ডুবে যাচ্ছিল। মাত্র 6 ঘন্টা আগের মুহূর্তটি, 6 ঘন্টা পূর্বের মুহূর্ত। হাসপাতালের লম্বা করিডোরের একপাশে উদ্বিগ্নভাবে পায়চারি করছিল বছর 19-20-এর এক তরুণী। সাধারণ ঘরের মেয়েদের মতোই সাদামাটা একটি 3 পিস পরনে, অথচ চোখে মুখে ছিল গভীর উৎকণ্ঠা। সে বারবার তাকাচ্ছিল 209 নম্বর কেবিনের দিকে। সেখানে তার সবচেয়ে প্রিয় মানুষ, তার মা শুয়ে আছেন। মিসকিন তেহিয়া। ডাক শুনে মেয়েটি ভোরকে সামনে তাকায়। ডাক্তারি কোট পরা এক যুবক এগিয়ে আসছে, হাতে রিপোর্টের ফাইল। ডাক্তার সামনে এসে নরম কণ্ঠে বললেন, আপনার মা কেমন আছেন তা নিয়ে কথা বলতে এসেছি। তে কাপা কণ্ঠে প্রশ্ন করে, ডাক্তার পার্ক, আমার মা এখন কেমন আছেন? তার চোখে তখন এতটুকু আলো নেই, শুধু ভয়, আকুতি আর এক অনন্ত আশার সন্ধান। তের প্রশ্ন শুনে ডাক্তারের মুখে মুহূর্তেই এক অদ্ভুত গাঢ় ছায়া নেমে এলো। হাতে থাকা ফাইলটি সে তের দিকে এগিয়ে দিয়ে গভীর নিঃশ্বাস ফেলল। দেখুন মিস তে, আপনার মায়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল। কালকের মধ্যে অপারেশন না হলে আমরা তাকে আর বাঁচাতে পারবো না। মুহূর্তে তের পায়ের নিচে মাটি যেন ভেঙে গেল। সে 2 কদম পিছিয়ে গেল চমকে, আর তার হাতে থেকে ফাইলটি সশব্দে পড়ে গেল ঠান্ডা হাসপাতালের মেঝেতে। তে নির্বাক চোখে তাকিয়ে রইল ডাক্তারের মুখের দিকে, যেন শব্দ হারিয়ে যাওয়া এক পাথর হয়ে যাওয়া মেয়ে। তার এমন ভেঙে পড়া অবস্থা দেখে ডাক্তার পার্কের বুকে অদ্ভুত এক ব্যথা খেলে গেল। সেটা নিছক মানবিকতার জন্য নাকি আরেক কোনো কারণে সে নিজেও হয়তো বলতে পারবে না। নিজেকে সামলে নিতে চেষ্টা করে তে কেঁপে ওঠা গলায় বলল, কত কত টাকা লাগবে ডাক্তার? দৃষ্টিতে তখন অদম্য চেষ্টা নিজেকে শক্ত দেখানোর, বুকের ভেতর জ্বর লুকিয়ে রাখার। আর কিছুক্ষণ ইতস্তত করল, যেন এই সংখ্যা উচ্চারণ করাও তার জন্য কঠিন। তবুও বলল,
মোট 7 লাখ টাকা লাগবে। কালকের ভেতর টাকা জমা না দিলে অপারেশন সম্ভব হবে না, আর না হলে। বাকি কথাগুলো সে আর বলতে পারল না। 7 লাখ, এই একটি শব্দ যেন তার মাথার উপর ভেঙে পড়ল পুরো আসমান হয়ে। যার কাছে 7 টাকাও অভাব, সে কোথায় পাবে 7 লাখ টাকা? তাও মাত্র 24 ঘন্টার মধ্যে। মাকে হারানোর ভয় তার নিঃশ্বাস পর্যন্ত কেড়ে নিতে লাগলো। কোন দিকেই যেন আলোর রেখা নেই। আত্মীয় স্বজন বহু আগেই হাত গুটিয়ে নিয়েছে। দরজার ওপাশে কোনো আশার মুখও নেই। তবুও সে দাঁত চেপে চোখের জল মুছে পার্ককে বলল, আপনি আপনি অপারেশনের ব্যবস্থা করুন, টাকার ব্যবস্থা আমি করে ফেলবো। কথাগুলো বলা মাত্র সে আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। দিশেহারা পায়ের শব্দ ফেলতে ফেলতে দ্রুত বেরিয়ে গেল হাসপাতাল থেকে। হাসপাতালের দরজা পেরিয়ে বাইরে এসে রাস্তার ধুলো মাখা ফুটপাতে ধপ করে বসে পড়ল। তার হাত কাঁপছে, বুক ধড়ফড় করছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে অশ্রু জলে। সে মাথা তুলে আকাশের দিকে তাকালো। মনে হলো যেন উপরে কোথাও থেকে কারো সাহায্য নামবে, অথবা হয়তো সে শুধু চেয়েছিল তার মায়ের মতো প্রিয় কারো জীবন বাঁচানোর শক্তি যেন নিজের ভিতরে কোথাও খুঁজে পায়। আমি এখন কি করব বাবা? কিভাবে বাঁচাবো তোমার অর্ধাঙ্গিনীকে? এত টাকা আমি কোথায় পাবো? রাস্তার ধুলোমাখা ফুটপাতে বসেতে হাউমাউ করে কেঁদে উঠল। চারপাশের মানুষজন হাঁটছে, গাড়ির হর্ন বাজছে, শহর তার নিজের তালে ছুটে চলছে, কিন্তু কেউ থেমে তাকায় না। কেবল 2-1 পথচারী কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। ঢাকার ব্যস্ত শহর যেন কারো ব্যক্তিগত দুঃখ বয়ে নেওয়ার সময় রাখে না। কান্না করতে করতে তের হাত অন্য মনে চলে গেল গলার উপর। সেখানে ঝুলে আছে তার বাবার দেওয়া শেষ স্মৃতি, একটি ছোট লকেট, পরিবারের পুরনো ছবিটি ভেতরে রাখা। আঙ্গুল ছুঁতে তার বুকের ভেতর ধাক্কা দিয়ে উঠল স্মৃতিগুলো। স্বর্ণের দাম আজকাল আকাশ ছোঁয়া। এই চেনটা বিক্রি করলে অন্তত 2 লাখ টাকা পাওয়া উচিত। ভাবনাটি মাথায় আসতে আর এক মুহূর্ত নষ্ট করলো না। অশ্রু সামলে দ্রুত দৌড় দিল কাছের একটি স্বর্ণের দোকানের দিকে। বাবার দেওয়া শেষ স্মারক বিক্রি করার সময় বুকের ভেতরটা যেন ফাঁকা হয়ে যাচ্ছিল। কিন্তু মায়ের জীবন তার চেয়েও বড় কিছু কি আছে? দোকান থেকে 2 লক্ষ টাকা হাতে নিয়ে বেরোলো সে, কিন্তু এখনো 5 লক্ষের পাহাড় বাকি। কোথায় পাবে? কার কাছে চাইবে? কোনো দরজাই কি তার জন্য খুলবে আজ? রাস্তা দিয়ে এসব ভাবতে ভাবতে হাঁটার এক পর্যায়ে এসে দেখতে পেল বিপরীত দিকে একটি বিশাল বিলবোর্ড, একজন মানুষকে কেন্দ্র করে। দেশ বিদেশে যার মুখ সর্বত্রই, জিয়ন জাংকুক, বিশ্বজোড়া খ্যাতিমান তরুণ ব্যবসায়ী, মিডিয়ার ঢেউয়ে বেশি থাকা বিত্তশালী বেপরোয়া আলোচিত একটি নাম। তের চোখে সেই মুখ দেখে মনে পড়ে গেল বহু শোনা একটি কানাঘুষা। এক রাতের জন্য তার বেডে কারো সঙ্গ চাইলে জংকুক নাকি 6 লক্ষ টাকা দিতে পারে। আর যদি সে খুশি হয় তবে সে অর্থ বাড়তে বাড়তে 8 লক্ষ পর্যন্তও যায়। যদিও তা শোনা কথা, তবে অসম্ভব পরিস্থিতিতে এই কথাটি হঠাৎ বিদ্যুতের মতো নেমে আসে তার মনে। মায়ের মুখ এবং মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে থাকা একজন মানুষের শেষ আশার চিহ্ন। হয়তো তাই দ্বিধা বলে তে দৌড়ে চলল জংকুকের রেস্ট হাউসের দিকে। ঠিকানাটি সে জানে, তার বান্ধবীর কাছ থেকে বহুদিন আগেই শুনেছিল। এরপরে পথটি ছিল কণ্ঠকাকীর্ণ, অসহায়, নির্মম। নিজের জমে থাকা স্বপ্ন, স্বচ্ছতা, আত্মমর্যাদা সবকিছু গুটিয়ে রেখে সে যে সিদ্ধান্ত নিল তা কোনো মেয়েরই নেওয়ার কথা নয়। তিনি যে সমস্ত অর্জিত সতীত্ব, সমস্ত গর্ব সবকিছু ত্যাগ করল শুধু একটি মানুষের জীবন বাঁচানোর জন্য।
নিজের অতি প্রিয় একজন মানুষ, যে কিনা তার জন্মদাত্রী, তার মাকে বাঁচানোর জন্য। রাতের আধার পুরোপুরি কাটতে না কাটতে বিছানা থেকে বেড়ে উঠে বসল তে। সারা রাতের দৈহিক সম্পর্কের ক্লান্তি, শরীর জুড়ে অসহ্য ব্যথা, ভেতরে জমে থাকা আতঙ্ক, সব মিলিয়ে নিজের দেহ যেন নিজেরই আর মনে হচ্ছে না। তবুও সে নিজের যন্ত্রণাকে উপেক্ষা করে ধীরে ধীরে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। মেঝেতে পড়ে থাকা গত রাতের পোশাকগুলো তুলে নিল। সাদা বিছানার চাদরে এখনো রক্তের ছোপ ছোপ দাগ স্পষ্ট, যা কোনো শব্দ ছাড়াই বলে দিচ্ছে রাত্রিতে জীবনের কেমন ঝড় বয়ে গেছে। ওয়াশরুমে পানি ছুঁতে তার শরীর কেঁপে ওঠে, চামড়া জ্বলছে, কিন্তু যন্ত্রণার তুলনায় সে জ্বালা যেন কিছুই না। দেয়াল ধরে বসে পড়ল সে ঝর্ণার নিচে, আর হঠাৎই অজরে কান্নায় ভেঙে পড়ল। দু হাত দিয়ে বারবার নিজের শরীর ঘষতে লাগলো, যেন কলঙ্কের স্পর্শগুলো মুছে ফেলতে চাইছে, যেন স্মৃতি মুছে যাবে, যেন রাতের অন্ধকার আর তাকে ছুঁতে পারবে না। এই কলঙ্ক কি কোনো দিনও মুছবে না? বহুক্ষণ পর ধীর পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তে। চুল ভেজা, চোখ ফুলে ওঠা। দরজা পেরোই মাত্র তার দৃষ্টি গিয়ে থামে বিছানার দিকে। সেখানে উপর হয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে জাংকুক। তার নিঃশ্বাস শান্ত, মুখাবয়ব প্রশান্ত, যেন রাতটি তার কাছে একেবারেই সাধারণ। কিন্তু তের কাছে রাতটি ছিল তার জীবনের সবচেয়ে নির্মম পরীক্ষা। মুহূর্তে সমস্ত স্মৃতি আবার মাথায় ঝড় তোলে, আর সে মুখ ফিরিয়ে নেয়। নিজের চুল মুছতে মুছতে তে হাতে তুলে নিল বেডসাইড টেবিলে রাখা ব্যাংক চেকটি। জাংকুকের সই করা চেকের অঙ্ক দেখে সে স্তব্ধ হয়ে গেল। লেখা আছে 8 লাখ টাকা মাত্র। এক রাতের বিনিময়ে এই পরিমাণ দুঃখ, অপমান, যন্ত্রণা সবকিছু কিছুক্ষণের জন্য চাপা পড়ে গেল সেই অঙ্ক দেখে। মায়ের অপারেশন, মায়ের জীবন, সবকিছুই এখন সম্ভব। ওনাটা কাঁধে ফেলে তে দ্রুত দরজার দিকে এগিয়ে যায়। এক মুহূর্ত পেছনে তাকায় না। তার কাছে আজ শুধু একটাই সত্য, বাকিটা সে নিজেই হয়তো কোনোদিন বুঝতে পারবে না। অপারেশন থিয়েটারের সামনে স্থির দাঁড়িয়ে আছে তে। কিছুক্ষণ আগে শুরু হয়েছে তার মায়ের দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ অপারেশন। টাকা জমা দিতেই হাসপাতালের লোকেরা তড়িঘড়ি করে নিজেদের প্রস্তুতি নেয়। অর্থ জমা দেওয়ার সময় এদিকে তাকিয়ে থাকা ডাক্তার পার্কের মুখভঙ্গি, আশ্চর্য, কৌতূহল, সন্দেহ সব মিলেমিশে এক অজানা প্রশ্ন ছুড়ে দিচ্ছিল। মেয়েটি মাত্রই রাতে কেঁদে ভেঙে পড়েছিল। কিভাবে এত দ্রুত এত অর্থের ব্যবস্থা করলো? 2 ঘন্টার দীর্ঘ অপেক্ষার পর অবশেষে অপারেশন থিয়েটারের লাইট নিভে যায়। তার হৃৎপিণ্ড যেন থেমে আসে। দরজা খুলতেই সার্জনদের দল ধীরে বাইরে আসে। তে দৌড়ে এগিয়ে যায় তাদের কাছে। আপনার মা এখন বিপদমুক্ত। কথাটুকু শোনার সাথে সাথে তের চোখে ঝাপসা পানি চলে আসে। ভারী বোঝা যেন ভেঙে পড়ে যায় তার বুক থেকে। মায়ের জন্য সে নিজের জীবন ত্যাগ করতে পারত, এটাই তার শেষ সত্য। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পাশে থাকা বসার জায়গায় গিয়ে বসে পড়েতে, ক্লান্ত, নিঃশেষ, কিন্তু হৃদয়ের গভীরে তীব্র কৃতজ্ঞতা। সে 2 হাত তুলে ফিসফিস করে বলে, হে আল্লাহ, লাখো শুকরিয়া, আমার মাকে আবার আমার কাছে ফিরিয়ে দিলেন। এদিকে একজন লোক ফোনে বলছিল, স্যার, মেয়েটির কথা সত্যি ছিল, ওর মায়ের আজই অপারেশন হয়েছে। এখন কথা শেষ করার আগেই ফোন লাইন কেটে যায়। লোকটির মুখে তবুও ভ্রুক্ষেপ নেই। সে আগেই জানতো এটাই হবে। কালো রঙা দেয়ালে সজ্জিত অন্ধকার আলোর বিলাসবহুল একটি অফিস রুম। সেখানে লেদারের চেয়ারে আজ শোয়া ভঙ্গিতে বসে আছে জাংকুক।
তার দৃষ্টি সবে রাখা একটি ফাইলের পাতায়। লোকটি খবর দিয়েই যখন ফোন কেটে যায়, জাংকুক হালকা হেসে চেয়ারটিতে কিছুটা হেলে পড়ে। টেবিলের উপর রাখা কাচের কিউব আঙ্গুলে ঘুরাতে ঘুরাতে ফিসফিস করে বলে, আই লাইক ইউর বেড পারফরমেন্স। ঠোঁটে উঠে আসে এক তীক্ষ্ণ ঠান্ডা হাসি। দেশ বিদেশের অগণিত তরুণীর স্বপ্নপুরুষ সে জিয়ন জাংকুক, মাতামাতির কেন্দ্রবিন্দু, আলোচনার ঝড়, গ্ল্যামারের দেবতা। তার মনে এখন ঘুরছে একটি নাম, কিম তেহিয়ং। যে নামটি যদি বাইরের মেয়েরা শুনত তাহলে ঘৃণা ক্রোধে হয়তো তেকে ছিঁড়ে খেয়ে ফেলতে চাইত। সে কেবল অর্ধ হেসে তাকিয়ে আছে আলোর নিচে চকচক করা সেই কাচের কিউবটির দিকে, যেন তার কাছে সবকিছুই কেবল আরেকটি খেলা। অপারেশনের পরদিন হাসপাতালের উদ্দেশ্যে ফুটপাত ধরে হাঁটছে তে। তীব্র রোদের ভেতর হাতে ছোট একটা ব্যাগ, মায়ের প্রয়োজনীয় পোশাক আছে তাতে। হাঁটতে হাঁটতে ঠিক হাসপাতালের মোড়ে পৌঁছাতেই তার সামনে হঠাৎ করে থেমে যায় একটি দামি গাড়ি, শেভরোলেট। অপ্রস্তুত হয়ে থমকে দাঁড়াইতে এত কাছাকাছি গাড়ি থামানো তার বিরক্তি চেপে রাখা কঠিন হয়ে পড়ে। আর একটু হলে দুর্ঘটনা হতে পারত। গাড়ির দিকে এগোতেই যাচ্ছিল সে, ঠিক তখনই দরজা খুলে নেমে আসে এক স্টাইলিশ যুবক। তাকে দেখে তের পা যেন মাটিতে গেঁথে যায়। চোখের সামনে দাঁড়িয়ে আছে জিয়ন জাংকুক। জাংকুক এগিয়ে আসতে আসতে ঠোঁটে কঠিন এক হাসি টানে। মাই ওয়ান নাইট প্রস্টিটিউট। কথাটা শুনে তের মুখ লজ্জা আর ঘৃণায় পাথরের মতো শক্ত হয়ে যায়। যাকে ভুলে পালিয়ে যেতে চেয়েছিল, ভাগ্য তাকে আবার সেই মানুষটার সামনে এনে দাঁড় করিয়েছে। জাংকুক ঠান্ডা গলায় বলে, গো অ্যান্ড সিট ইন দ্য কার। তে অসহায়ের মতো জিজ্ঞেস করে, বাট হোয়াই? তার অগোচরে নিজের প্রশ্নে বিরক্তি ছড়িয়ে পড়ে নিজের ভেতরেই। কিন্তু জাংকুকের ঠোঁটে ততক্ষণে সূক্ষ্ম এক হাসির রেখা। হাতে থাকা লাইটারটা ঘুরাতে ঘুরাতে সে নিচু স্বরে বলে, টু রোমান্স উইথ ইউ বেবি। শব্দগুলো থেকে আরো অস্থির করে তোলে। সে কিছু বলার আগে জাংকুক হঠাৎ তার হাত ধরে টেনে নেয় নিজের দিকে। চারপাশের মানুষজনের চোখের সামনে তের ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় জাংকুক। চুষে নিতে থাকে তের ঠোঁটের মাঝে থাকা সমস্ত সোদা। তে দিগ্ভ্রান্ত হয়ে পড়ে। তার হাতে থাকা ব্যাগটাও মাটিতে পড়ে যায়। জাংকুকের শক্ত উপস্থিতিতে নিজেকে আলগা করার চেষ্টা করেও ব্যর্থ হয় সে। গাড়ির কাছে নিয়ে গিয়ে জাংকুক এক হাতে দরজা খুলে দেয় আর অনায়াস শক্তিতে তেকে বসিয়ে দেয় পিছনের সিটে। নিজেও গাড়িতে উঠে সিটে হেলান দিয়ে তাকায় তার দিকে। নিচু ভারী কণ্ঠে বলে, I really like your beautiful body. I want to feel close to you again and again.